হন্টিং অ্যাট লাইন পার্ট 24 চ্যাপ্টার 18 সতর্কবার্তা। এখানে অনেক ডার্ক সিন রয়েছে, নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দ্য ম্যানিপুলেটর। অজানা, যখন তুমি ঘুমাও তখন তোমাকে ভীষণ সুন্দর লাগে। টেক্সটটা পড়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয় ধক করে ওঠে। রাতের টেবিলে রাখা গোলাপ দেখে আমি ইতিমধ্যেই বুঝেছিলাম ওই হারামজাদা আমার বাড়ির ভেতর ঢুকেছিল, কিন্তু কোনো লজ্জা ছাড়াই এভাবে মেসেজ পাঠানোয় আমার রাগে ও লজ্জায় গাল গরম হয়ে ওঠে। গতরাতে আমি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিলাম, আর সেই সময়ে কোনো একজন পুরুষের আমার উপর দাঁড়িয়ে আমাকে দেখার কথা ভাবতেই গায়ে কাটা দেয়। সত্যি বলতে ওর মতো বিকৃত একজন মানুষকে কল্পনাও করা যায় না। ম্যাক্স আমার ডিনারে হানা দেওয়ার পর থেকে ডায়ার আমি ভীষণ অস্বস্তিতে ভুগছি। মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। আমরা সেই অস্বস্তি দূর করতে বার হপিংয়ে গিয়েছিলাম। আমরা একে অপরের জন্য র্যান্ডমলি মেনু থেকে ড্রিঙ্কস বেছে নিয়েছিলাম, আর রাতের শেষে আমরা দুজনেই বেশ নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমি সারা রাত চেষ্টা করেছিলাম মার্কসের কথা না ভাবার, কিন্তু তার হুমকি আমার মাথার ভেতরেই রয়ে গিয়েছিল। এক ভাবকে ভাবার মতো সময় পেলেই সেটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল এখনও অবস্থার কোনো উন্নতি হয়নি। সারাদিন ধরে লেখার চেষ্টা করেছি, কিন্তু হাজার শব্দও লিখতে পারিনি। অবশেষে হাল ছেড়ে দিয়ে আমি রুমে গিয়ে অপ্রয়োজনীয় টিভি দেখতে শুরু করলাম। তোকে খুন করার পরও দেখতে সুন্দর লাগবে। আমি বুঝতে পারি না কেন ওকে রিপ্লাই দেই। আসলে আমার উচিত এটার রিপোর্ট পুলিশে করা। তারা ভাববে আমি ইচ্ছে করে ওকে উস্কাচ্ছি। আসলে আমি ওকে উস্কাচ্ছি, কিন্তু মার্কসের হুমকির পর আর কোনো ঝামেলা তৈরি করতে চাই না, যাতে স্টকারের জন্য রিপোর্ট করে ওর সন্দেহের মধ্যে না পড়ি। আর আর্টসের নিখোঁজ হওয়ার পর যে অভিযোগগুলো করেছিলাম, আশা করি সেগুলোও হারিয়ে গেছে। কখনো ভাবিনি যে আমার একমাত্র প্রমাণ হারিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করব, কিন্তু মার্কসের হুমকি আমাকে অদ্ভুতভাবে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। হয়তো আমি আগের স্টকারের ক্ষেত্রে মিথ্যা নিরাপত্তার বোধ পোষণ করছি। ও আমাকে ভয় পাইয়ে দিয়েছে, কিন্তু শারীরিকভাবে আঘাত করার কোনো ইচ্ছে ওর মনে হয়নি, বরং উল্টোটা করেছে। আর সেই ভাবনা আমাকে অসুস্থ করে তোলে। অন্যদিকে ম্যাক্স ঠিকই আঘাত করবে সেটা আমি জানি। অজানা, বন্ধু কি তোমার জন্য যথেষ্ট ছিল না? মজার বিষয়। আমি ফোন বিছানায় ফেলে দেই, তারপর মাথা হাতে ধরে বসি, কিন্তু তখনই মনে পড়তেই মাথা দ্রুত উঠে যায়। হারামজাদা গত রাতেও আমাকে ঘুমাতে দেখেছিল। এর মানে আবারও আমার বাড়ির ভিতর ঢুকেছিল। আমার গাল থেকে সমস্ত রক্ত যেন টেনে নেওয়া হয় যখন বুঝতে পারি আমি ঘুমাতে যাওয়ার আগেই সে বাড়ির ভিতর ঢুকে পড়েছিল। গতবারও সে এটাই করেছিল, আর গত রাতে আমি একদমই স্বাভাবিক অবস্থায় ছিলাম না। মনে আছে জিজির ডায়েরি পড়ছিলাম কিছুক্ষণ, কিন্তু আসলে কি পড়েছি কিছুই মনে নেই। আমার দৃষ্টি আলমারির দরজার দিকে চলে যায়। ফ্রিজের উপর ম্যাগনেটের মতো ওটা বড় স্লাইডিং দরজার আলমারি। আমি দরজার ছোট ফাঁকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই। আমার শরীর যেন স্বয়ংক্রিয়ভাবে নড়ে ওঠে। আমি বিছানা থেকে ঝাঁপিয়ে উঠে আলমারির দিকে দৌড় দেই। কোনো চিন্তা করার সুযোগও পাই না। যদি সে সত্যিই ভেতরে থাকে, আমি কি করতাম তা আমি নিজেও জানি না। সম্ভবত ভয়ে প্যান্টে প্রসাব করে দিতাম। আমি দরজাগুলো খুলে ফেলি, আর দেখি শুধু এমন কিছু জামা কাপড় ঝুলছে যেগুলো আমি প্রায় পরিই না। এখানে তার লুকানোর কোনো সুযোগ নেই। আলমারিটা গভীর নয়, আর ওর মতো 6 ফুটের বেশি লম্বা মানুষ লুকানোর মতো যথেষ্ট বড়ও নয়। তবু আমি কাপড়গুলো টেনে টুনে খুঁজে দেখি। যখন নিশ্চিত হই ও নেই, তবু আরও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকি। কাপড়গুলো রাগে সরিয়ে দেই বারবার। নিজেকে বলি, নিজেকে সামলাও অ্যাডি, তুমি যেন চাইছো সে এখানে থাকুক। এক দীর্ঘশ্বাস ফেলি আর মুখ ফিরিয়ে নেই। অ্যাড্রেনালিন ধীরে ধীরে কমে আসে। রুমে আর কোথাও লুকানোর জায়গা নেই। রুমটা বিশাল হলেও এখানে খুব কম ফার্নিচার। এখন আমি নিজেই নিজেকে বোকা মনে হচ্ছে। আমি বিছানায় বসে পড়ি, পা গুটিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকি, যেন ওটা একটা ইঁদুর ধরার ফাঁদ, আর ওতে একটা বড়সড় গৌদা চিজ রাখা আছে, একদম প্রিমিয়াম গৌদা চিজ। ফোনটা হঠাৎ আলো জ্বেলে ওঠে, বিছানার কম্পন পায়ের মধ্য দিয়ে উপরে চলে আসে।
আমি ফোনটা টেনে নেই। আমি গৌদা চিজ ভীষণ পছন্দ করি। ধ্যাত, অজানা, আজ রাতে তোমাকে দেখবো ছোট ইঁদুর। আমি দাঁত কটমট করে উঠি। আমার বাড়ির বাইরে থেকে দেখবি, আর ভালো হয় যদি পুলিশের হাতকড়া পরা অবস্থায় থাকিস। আমাকে হ্যান্ডক্রাফট পরাতে পুলিশের প্রয়োজন নেই বেবি। তুমি চাইলেই যা খুশি করতে পারো আমার সাথে। আমার রক্ত যেন এক এক সময় এক এক দিকে দৌড়াচ্ছে, আর তার সাথে আমার হৃদয়ও উল্টাপাল্টা হচ্ছে। তার হ্যান্ডকাপ পরা অবস্থায় আমার বিছানায় শুয়ে থাকা ভাবতেই আমার তীব্র স্পন্দন শুরু হয়ে যায়। আর সেই পাপময় হাসি, আর তার সেই দুটো অমিল চোখের দৃষ্টিতে আমার দিকে তাকানো, যেমনভাবে সে আমাকে সব সময় দেখে যেন আমি ছোট একটা ইঁদুর আর সে আমাকে খেতে চাইছে, সেই গৌদা চিজ গালে ফুলিয়ে রাখা অবস্থায় ফাঁদে আটকানো ইঁদুর। ধ্যাত, আমি হাত কাঁপতে কাঁপতে মাথা থেকে এই চিন্তা সরানোর চেষ্টা করি, কিন্তু ভাবনাটা একবার ঢুকে গেলে আর বের হয় না। আমি পা সোজা করে বসে উড়ো একসাথে চেপে ধরি, কিন্তু তীব্র স্পন্দন কমে না, বরং অনুভূতিটা আরও বাড়তে থাকে। আরেকটা পিং করে ফোন কম্পন করে ওঠে। আমি দেখতে চাই না, কিন্তু নিজের উপর কোনো নিয়ন্ত্রণই নেই। তুমি কি তোমার সাথে খেলছো ছোট ইঁদুর? তোমার খেয়ালি মাথায় আমার হ্যান্ডকাপ পরা ভাবনা নিয়ে নিজেই নিজেকে ভাবছো? তুই ঘৃণ্য, কিন্তু এটাই তো আমি করতে শুরু করেছি। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হলো সে যেন আমাকে চালাচ্ছে, তার কথা মতো সব করাচ্ছে। আমি একটা লম্বা টি শার্ট পরে আছি, এই পাতলা কটনে নিজেই নিজেকে কেমন উন্মুক্ত মনে হচ্ছে। অজানা, আর তুমি মিথ্যাবাদী। ধ্যাত, দূর হও। অজানা, পরের বার যখন আমাকে দূর হতে বলবে, তখন তোমার কাছে আমি থাকব। আমার নিচের ঠোঁট কামড়ে ধরি। আমি তীক্ষ্ণভাবে ঠোঁট কামড়াই। তার স্পর্ধায় অবাক হয়ে যাই কিভাবে এমন দুঃসাহসী হয়, আর তবু আমি তাতে ভীষণভাবে উত্তেজিত হই। ফোনটা মুঠো করে ধরতে ধরতে নিজের উপরই ঘৃণা আরও বাড়তে থাকে। যত এই কথোপকথন এগোতে থাকে আমার আঙুল কাঁপতে থাকে ওকে আবার দূর হতে বলার জন্য। ওই হারামজাদা জানেই না আমি কতটা বিরোধী স্বভাবের। আমাকে কিছু করতে না করতে বললে আমি সেটাই করতে চাই আরও বেশি। আর এমন হুমকির পর আমি ভীষণভাবে লোভে পড়ে যাই। আবারও হৃদয় দৌড়ে ওঠে বুকে, আর আমার বুড়ো আঙুল কিবোর্ডের উপর চলে যায়। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, সেখানে লেখা দুইটা শব্দ আঙুল সেন্ড বাটনের উপর থমকে থাকে। আমার এই ছায়া বা স্টকারের আগেও প্রমাণ করেছে যে সে তার হুমকি বাস্তবে রূপান্তর করে। তাহলে আমি কেন এটাই করতে চাই? কে নিজের স্টকারকে ইচ্ছে করে উস্কায়? আমি ফোনটা ছুঁড়ে দেই ঠিক তখনই যখন আমার আঙুল সেন্ড বাটনের উপর দিয়ে স্ক্রল করে যায়। মেসেজটা উড়ে যায় আর আমি জানি আমি একটা বড্ড বোকামি করে ফেললাম। ধ্যাত ধ্যাত ধ্যাত, আমি আবারও মাথা হাতে নিয়ে বসে পড়ি। আঙুল চুলের মুঠো ধরে এমনভাবে টানে যে চুলের গোড়া থেকে ব্যথার সুচ ফোটার মতো অনুভূতি হতে থাকে। পিং, বুকের ভেতরে দৌড়ানো পেশিটা চলা বেয়ে উঠে আসে। আমি তাকাতে পারি না, হঠাৎ করেই দাঁড়িয়ে যাই। অস্থির একটা শক্তি সারা স্নায়ুতে ছড়িয়ে পড়ে। শরীর কেঁপে ওঠে। কিছু একটা করতে হবে, মনোযোগ অন্যদিকে নিতে হবে। ফোনটা হাতে নিয়ে আমি দৌড়ে হল দিয়ে যাই। কাঠের কেকিয়ে ওঠা সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরে ঢুকি। রুমটা অন্ধকার, ভৌতিক, কিন্তু আমি একগুঁয়েমি করে কোনো বাতি জ্বালাই না। পিং, কাঁপতে কাঁপতে নানার রেখে যাওয়া হুইস্কি থেকে 2 আঙুল পরিমাণ গ্লাসে ঢালি। তারপর বোতলটা তুলে দেখি আর খুব বেশি বাকি নেই। হারামজাদা, এক চুমুকে পুরো গ্লাস ঢেলে দেই গলায়। ধোঁয়াটা একটা স্বাদ, সাথে সাইট্রাসের আভাস। গলিয়ে নিতে নিতে ভেতরটা জ্বলতে থাকে। দেহের ভেতরেটা যেন আগুনে ভরে যায়, যেন আমি এমনিতেই জ্বলছি না। আরেকবার 2 আঙুল পরিমাণ ঢেলে নিই, সেটাও গিলে ফেলি এক চুমুকে। এবার কিছুটা সাহস জোগাড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকাই। অজানা, ওহ ছোট্ট ইঁদুর। অজানা, তোমাকে খাওয়ার জন্য আর তর সইছে না। আমি যখন শেষ করব তখন তোমার কিছুই বাকি থাকবে না। হারামজাদা, এক ঠান্ডা কাঁপুনি সারা দেহে ছড়িয়ে পড়ে, আর আমি ফোনটা ফেলে দিই। ফোনটা রান্নাঘরের আইল্যান্ডের উপর পড়ে শব্দ করে। ঈশ্বর, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? আমি জোরে জোরে বলি, কণ্ঠস্বর শুনশান বাতাসে মিলিয়ে যায়। অবশ্যই,
সে কোনো উত্তর দেয় না, কখনোই দেয় না। আমি আসলে ঈশ্বরের সাথে নয়, নিজেকেই বলছি, এই বাড়ির ভেতরের ভূতদের সাথে বলছি। তাদেরও কোনো উত্তর নেই। ধ্যাত, ঘুমাতে যাচ্ছি। আমি সিঁড়ি বেয়ে উঠে যাই, টিভিটা বন্ধ করি, বিছানায় ঢুকে ফোনটা চার্জে দিয়ে কম্বলটা মাথার উপর টেনে দেই। এখানের নিচে কোনো দানব আমাকে ধরতে পারবে না। আমি নিরাপদ, অস্পর্শ। উরুর মধ্যে টানটান ব্যথা উপেক্ষা করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। মাথার মধ্যে এলোমেলো চিন্তা ভাসলেও শেষমেশ আমি এক অশান্ত ঘুমে তলিয়ে যাই। আমি এপাশ ওপাশ করি, কম্বলের নিচে শরীর গরম হয়ে ওঠে, কিন্তু অবচেতনভাবে আমি কম্বল চোখের উপরে যেতে দেই না। রাতের কোনো এক সময়ে আমি অনুভব করি রুক্ষ চামড়া আমার বাহুর উপর দিয়ে যাচ্ছে। স্বপ্ন থেকে ধীরে ধীরে সরে এসে মনে হয় আমি ঘন কুয়াশার নিচে চাপা পড়ে আছি। কোনো রুক্ষ কিছু আমার একটি কবজিতে চেপে বসে আমাকে আরও সজাগ করে তোলে। যখন অন্য কবজিতেও সেই রুক্ষ অনুভূতি শক্ত করে বসে, তখনই আমি বাস্তবতায় ফিরতে শুরু করি। চারপাশের সব কিছু হঠাৎ করে স্পষ্ট হয়ে আসে, আর অর্ধঘুমের মধ্যেও আমি বুঝি কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। মুখটায় টান টান অনুভূতি হচ্ছে, আর শরীর উন্মুক্ত হয়ে আছে। আমি অনুভব করি কম্বলটা বুকে পেটের উপর দিয়ে নিচে নেমে চলে যাচ্ছে। ঠান্ডা বাতাস আমার শরীরকে আঁতকে তুলছে, আর আমি সাথে সাথেই জেগে যাই। চোখ বড় করে খুলি আর নিঃশ্বাস গলায় আটকে যায় যখন দেখি আমার পায়ের কাছে একটা অন্ধকার অবয়ব বসে আছে। সঙ্গে সঙ্গে আমি আতঙ্কে আক্রান্ত হই, হৃদয় দৌড়ে চলে, অ্যাড্রেনালিন ছুটে যায়। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু মুখে কিছু একটা শক্ত করে চেপে বসেছে। চোখ বিস্ময়ে বড় হয়ে যায় যখন বুঝতে পারি মুখ টেপ দিয়ে আটকানো। কয়েক সেকেন্ডের মধ্যেই সব উপলব্ধি একসাথে আছড়ে পড়ে। আমার হাত দুটো উপরে বিছানার হেডবোর্ডে মোটা দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁক দিয়ে হাত বের করার জন্য প্রাণপণে চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি মরিয়া হয়ে লড়াই করতে থাকি, কিন্তু শরীর খুব বেশি নড়তে পারছে না। মোটা দড়ি দুটো আমাকে শক্ত করে আটকে রেখেছে। আমার স্টকার আমার উপর হেলে আছে, তার মুখ ছায়ার আড়ালে। আমি দড়ির সাথে লড়াই করতে থাকি, কিন্তু তাতে আমার ত্বক কেবল ছিঁড়ে যেতে বসে। তোমাকে কি বলেছিলাম ছোট ইঁদুর? সে ফিসফিস করে বলে, গভীর কণ্ঠস্বর প্রায় শোনা যায় না। আমি তার দিকে তাকাই না, দৃষ্টি আটকে থাকে আমাকে পুরোপুরি অসহায় করে রাখা দড়ির ওপর। যা বলেছিল তাতে আমার কিছু আসে যায় না। আমাকে ছেড়ে দাও। আমি টেপের নিচে চিৎকার করি, কিন্তু শব্দগুলো অস্পষ্ট ও বোঝা যায় না। সে আমার কোমরে হাত রেখে আমাকে বিছানায় ঠেলে দেয়। তার শক্ত খসখসে হাতে স্পর্শ পেয়ে আমার দেহে বৈদ্যুতিক শক ছুঁয়ে যায়। ভয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি আর যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারি না। আমার শরীর বাঁচার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করে, কিন্তু সব ব্যর্থ। সে অনেক বড়, অনেক ভারী, অনেক ভয়ানক। আমি হতাশায় চিৎকার করি, তাকে লাথি মেরে ফেলার চেষ্টা করি। সে হাসে, সেই হাসির শব্দে আমার মেরুদণ্ড বরফ হয়ে যায়। আমি স্থির হয়ে যাই, দম নিতে নিতে। চুল এলোমেলো হয়ে মুখে এসে চোখ ঢেকে দেয়, তাতে তার মুখ দেখা বন্ধ হয়। যদিও আমি ওর মুখ দেখতে চাই না, ওর মুখটাও এক ধরনের অস্ত্র। সে আলতো করে আমার মুখ থেকে চুল সরিয়ে দেয়। স্পর্শে এক ধরনের কোমলতা থাকে। মজার বিষয় হলো, তুমি এখনো শিখলে না যে আমি আমার হুমকি সবসময় বাস্তবে রূপ দেই। সে ফিসফিস করে বলে, ধ্যাত, দূর হ। আমি যতটা সম্ভব স্পষ্ট করে বলার চেষ্টা করি টেপের নিচ থেকে। শব্দগুলো অস্পষ্ট, কিন্তু সে ঠিকই শুনতে পায়। সে রুক্ষভাবে আমার মুখ ধরে, আর মুখটা আমার মুখের কাছে নিয়ে আসে। তার নিঃশ্বাসে পুদিনার ধোঁয়ার গন্ধ ভেসে আসে। আমাকে বিরক্ত করে যাও অ্যাডলিন। আমি তোমাকে কষ্ট দিতে পছন্দ করি। তোমার কান্নার শব্দ আমার কাছে সঙ্গীতের মতো। আমি তার সাথে লড়াই করি, মুখ দিয়ে অস্পষ্ট শব্দে গালাগাল বের করি। আবারও তার হাসির শব্দ কানে আসে। তুমি খুবই খারাপ মেয়ে ছোট ইঁদুর, সে ধীরে বলে। গভীর কণ্ঠ, তার গলায় কম্পন তোলে। আর আমি পছন্দ করি খারাপ মেয়েদের কি পরিণতি হয় তা দেখাতে। ঘাম আমার কপালে ফোঁটা ফোঁটা হয়ে নামে, পিঠ বেয়ে গড়িয়ে পড়ে। আমি এখনো আতঙ্কে কাঁপছি, কিন্তু কিভাবে যে এখান থেকে বের হব কোনো ধারণা নেই। যখন বুঝতে পারি আমি পারবো না, চোখে পানি এসে যায়। তার আগের বলা কথা মনে পড়ে যায়, তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না।
তার খসখসে আঙুল আমার শরীরে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি তার চোখ আমাকে গিলে খাচ্ছে। তার শ্বাস ধরা শব্দ শোনা যায়। তুমি একদম অসাধারণ। সে শ্বাস নেয়। তার হাত পেটে ঘরে, যেখানেই 4 দিন আগে জোর করে তৈরি করা দাগগুলো এখনো রয়ে গেছে। ধ্যাত, দূর হ। আমি আবার গর্জে উঠি। আমার কোনো আপত্তি নেই, সে বলে, তার কণ্ঠে কামনা ও প্রত্যাশার ছায়া। আমার চোখ বড় হয়ে যায়। সে যখন সংবেদনশীল ত্বক ছুঁয়ে সতর্ক করে দেয় সে কি করতে যাচ্ছে, আমি দম আটকে শিহরণ সামলানোর চেষ্টা করি। আমি আবার লড়াই করতে শুরু করি, তাকে শক্তভাবে লাথি মারি। একটা ভালো লাথি তার বুকে লাগে। সে লাথির ধাক্কা সামলে নেয়, আবার ঠেলে দেয়। তাতে আমার পায়ে ব্যথার শক ছুটে যায়। এই সময়টুকুতেই সে আমাকে নিজের করে নিতে চায়। আমার বুকের ভেতর থেকে গর্জায়। আমার মরিয়া হয়ে লাথি মারি। দুটো পা দিয়ে একসাথে লাথি দিই সর্বশক্তি দিয়ে। সে তার মুখে লাগার আগেই পা দুটো ধরে ফেলে। সে দ্রুত পা দুটো ধরে তার মুখে লাথি না খেয়ে এড়িয়ে যায়। তারপর সে আমার পা দুটো হাঁটুসহ বিছানায় চেপে ধরে। আর আমার মনে হচ্ছিল দীর্ঘ সময়, তা আসলে 15 সেকেন্ডও লাগেনি। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করি। বুক ওঠানামা করে। আমি জানি যদি লাফাই তাহলে আমি আরও তার কাছে চলে যাব। আর ওই হারামজাদাটা ঠিক সেটাই চাই। অভূতপূর্ব এক রাগ শরীরের প্রতিটি কোষ ভরিয়ে দেয়। ভয় আর অসহায়ত্বকে সরিয়ে দেয়। আমি মুখে টেপের নিচে চিৎকার করি, রাগে ও গালাগালিতে ভরে উঠি যখন তার চোখ আমার কেন্দ্রে গিয়ে বসে থাকে। চাঁদের আলোতে খুব বেশি দেখা যায় না, কিন্তু তার কোনো সমস্যা নেই। সে আগেও ওটা দেখেছে। সে গভীরভাবে শ্বাস নেয়। ধ্যাত, ঠিক যেমনটা মনে ছিল ঠিক তেমন মিষ্টি গন্ধ। সে নিচু হয়ে আমাকে একটা চুমু দেয়। আমার পিঠ বেঁকে যায়। তার চুমু থেকে দূরে সরে যেতে চাই। আমি নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেই, রেগে থাকা ষাঁড়ের মতো। নিজের উপর ঘৃণা আর তার উপর ঘৃণার সাথে লড়াই শুরু হয়। আমি জানি এটা আমি নিজেই ডেকে এনেছি। আমি তাকে উস্কেছি যখন সে আগেই সতর্ক করেছিল। কিন্তু কিছু যায় আসে না। আমি ভীষণ বোকা, একগুঁয়ে, সেই অদ্ভুত রোম্যান্সে ভূত, যা থেকে বের হতে পারি না। আমি অনুভব করি সে থেমে যায়, তারপর আমার ত্বকের উপর হাসে। তার স্পর্শে আমি কেঁপে উঠি। গরম নিঃশ্বাস আমার সবচেয়ে সংবেদনশীল অংশে লাগে। আমি হাঁ করে নিঃশ্বাস নেই। এবার শুধু দাঁতের স্পর্শ নয়, আরও বেশি কিছু অনুভব করি। তার গলায় পশুর মতো গর্জন ওঠে যখন সে আমার কাছে আসে। আমার চোখ ঘুরে যায়, মাথা পেছনে ছিটকে যায় যখন সবচেয়ে অপার্থিব এক অনুভূতি আমাকে গ্রাস করে। কিন্তু আমি তা আমার বিচারবোধকে আচ্ছন্ন করতে দিই না। সুখের সাথে সাথে ঘৃণাও ঘুরপাক খায়। নিজের প্রতি ঘৃণা, আমার দেহের প্রতি ঘৃণা, যে এর মধ্যেও কিছু অনুভব করছে। আর ঘৃণা যে সে এমন কিছু নিচ্ছে যা আমি স্বেচ্ছায় দিইনি। ধ্যাত, ও আমার উপর গর্জায়। সেই কম্পন আমাকে হঠাৎ করে শ্বাস টেনে নিতে বাধ্য করে। ওর গভীর কণ্ঠ আমার পেটে প্রজাপতির ঝাঁক উড়িয়ে দেয়। তুমি কতটা কোমল। ও ফিসফিস করে। আমি চোখ শক্ত করে বন্ধ করে ফেলি। ঘৃণা করি যে ওর কথায় আর ওর স্পর্শে আমার শরীর কাঁপছে। আরও বেশি ঘৃণা করি এই কারণে যে ও ঠিকই বলেছে। আমি নিজের কামনার গন্ধ টের পাই, অনুভব করি নিজের অনুভূতিকে। আমি কাঁপি। কাঁপি কারণ এই মুহূর্তে আর কিছু করার মতো নেই। এখন এর চেয়ে বেশি আমি নিজেকে ঘৃণা করি। আমার শরীরের অ্যাড্রেনালিন এর আতঙ্কে এই প্রতিক্রিয়াকে ঘৃণা করি। আমি ভয় আর সুখে চিৎকার করি। আমি চোখ শক্ত করে বন্ধ করে ফেলি। বিশ্বাসঘাতক এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দড়ির সাথে লড়াই করি, মুক্তি পেতে মরিয়া হই। এ অবস্থায় আমি ওর কাছে আরও উন্মুক্ত ও অসহায়। কিন্তু ঠিক যেমন হয়, বিপদের শিহরণ গিয়ে লাগে আমার গভীরে। আমি নড়লেই ও আরও বেশি আক্রমণ করে। তাই আমি নিজেকে শক্ত করে রাখি, কিন্তু তাতেও চাপ কমে না, বরং আরও বাড়ে যতক্ষণ না তীক্ষ্ণ ব্যথা আমার সারা দেহে ছড়িয়ে যায়। আমি ব্যথায় চিৎকার করে উঠি, টেপের নিচে গালি দেই। আর ঠিক যখন সহ্যসীমা পার হয়ে যায়, ও ছেড়ে দেয়। আমি হাঁপাতে থাকি, স্বস্তি আর অবশিষ্ট ব্যথার মাঝে ধড়ফড় করতে থাকি। কিন্তু সে আমাকে বেশিক্ষণ বিশ্রাম নিতে দেয় না। একটা সুখ যা পোড়ায় কিন্তু অদ্ভুতভাবে অসাধারণ লাগে। ব্যথা পেয়েছিলে? ও নিচু স্বরে জিজ্ঞাসা করে, মাথা কাত করে আমার দিকে তাকায়।
আমি নীরবে রাগে ফুঁসে উঠি, ওর দিকে আগুন ছোড়া দৃষ্টিতে তাকাই। রাগ আমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। ও নীরবতা পছন্দ করে না, এক হতাশা সুরে গুঙিয়ে ওঠে, মনে রেখো ছোট ইঁদুর, তোমার অবাধ্যতা তোমাকে কষ্ট দেয়। আমি নিজের ভেতরের অন্ধকার অংশের সাথে লড়াই করি, যে অংশ ওর কাছে আরেকটু চাইতে চাইছে। আমি চেষ্টা করি সেই অংশকে হত্যা করতে, যাতে সে কোনোদিন বের হতে না পারে। অন্ধকার দিক জিতে যায় যখন দেখি দেহ লড়াই করা শুরু করে। হতাশা বাড়তে থাকে, আমি রেগে যাই এবার, কারণ ও সুখ দিতে অস্বীকার করছে। হারামজাদা, আমি টেপের নিচে চিৎকার করি। ওর হাসি স্পষ্ট করে ও শুনেছে। রেগে গিয়ে আমি পা ছুড়ে দেই, ও অল্পের জন্য এড়িয়ে যায়। ও বলে, কি শিখলে ছোট ইঁদুর? ও হিংস্রভাবে বলে। আমি গর্জাই, হতাশার এক ফোঁটা অশ্রু গড়িয়ে চুলে মিশে যায়। আবার আমাকে বলবে দূর হতে। আমি ওকে গালি দেই যতক্ষণ না ও টেপ ছিঁড়ে মুখ থেকে সরিয়ে দেয়। মুখের ব্যথা উপেক্ষা করে গালি চালিয়ে যায়, তুই একটা পাগল মা। কথা শেষ হওয়ার আগেই ও আবার আমাকে আদর করে, আবার বলো আমাকে দূর হতে বলবে। আমি হাঁপাতেই নিজেকে শান্ত করার চেষ্টা করি। আমি জানি না কোন অনুভূতিতে কী নামে ডাকবো, বুকের ভেতর একসাথে ফেটে যাচ্ছে। সম্ভবত আমি দাঁত কামড়ে বলি। ও হাসে এক অন্ধকারময় সুরে। ও আবার নরমভাবে খেলছে। তাহলে মনে রেখো এরপর কি হবে। আমি মুখ বন্ধ করে থাকি। আমি খুব ভালো করেই জানি কি হবে, শুধু শোনার বাকি। আমার চিৎকার ঘরের বাতাসে প্রতিধ্বনিত হয়। আমি চাই না ও শুনুক, কিন্তু থামাতেও পারি না। আমি ওর কাছে নিজেকে হারিয়ে ফেলি। আমি তীক্ষ্ণ শ্বাস নেই, গলার মধ্যে আর্তনাদ আটকে থাকে। একমাত্র সুখ আমাকে গ্রাস করে নেয়, আমাকে ভেঙে টুকরো করে দেয়। এটা স্বর্গে ওঠা নয়, এটা হলো পাপের মধ্যে ডুবে যাওয়া। আমি আর কোনোদিন আগের মতো হব না। আমি নরকের মধ্যে নেমে গিয়েছি, শয়তানের হাতে খাওয়া হয়ে গিয়েছি। আমার গলা দিয়ে আর্তনাদ বের হয়, ওর গর্জন উত্তর দেয়। শেষমেশ ও মুখ সরিয়ে নেয়, গলা থেকে গর্জন বেরিয়ে আসে। আমি ক্লান্ত হয়ে যাই। ও আমার মুখ চেপে ধরে, ঠোঁটে ঠোঁট রাখে। আমি চোখ খুলি না, গভীর শ্বাস নেই। পরে বুঝতে পারি ও আমার থেকে সরে যাচ্ছে। আমি নিজেকে লুকিয়ে ফেলি। ওর দ্বারা গ্রাসিত হওয়া মানে হলো বৈদ্যুতিক পানিতে ডুবে যাওয়া। কোনো বাতাস নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। শেষে যখন সে আমাকে পানির বাইরে টেনে আনে, আমি দম নিতে পারি, কিন্তু বুঝতে পারি আমি আর আগের মানুষ নেই। আমি তাকে ঘৃণা করি এর জন্য। সুখ মিলিয়ে যায়, রাগ আর ঘৃণা আবার জেগে ওঠে। ও কিছু বলে না, কিন্তু ওর ভেতরে পাওয়ার বুদবুদ করতে থাকে। তৃষ্ণা, কামনা, এক হিংস্র জানোয়ার ওর ত্বকের নিচে কাঁপতে থাকে। যদি তা বেরিয়ে আসে, আমি জানি আমি আর নিজেকে আটকাতে পারবো না। আমি আবারও ওর কাছে হেরে গেছি। ও আমাকে জোর করে, আমরা দুজনেই তা জানি, তবু শেষমেশ আমি তা চাইতে থাকি। দুজন টিনেজারের মতো আমরা চুমু খেলাম। আমি জানি না এই তথ্য নিয়ে কি করব। এক মুহূর্ত নীরবতা, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আমি চোখ খুলতে পারি না। প্রথমবার উপরে বসে থাকা ঈশ্বর আমার প্রার্থনা শুনল। সে ওকে দড়ি খুলে আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য করলো। আমি চোখ খুলে ওকে যেতে দেখি, মুখ থেকে বিষ থামিয়ে রাখি। জানি বললে ও আর একটা হুমকি পালন করবে। ওর দরজার কাছে দাঁড়াই, মুখ ফিরিয়ে নেয়। চাঁদের আলোয় ওর চোয়াল, ত্বকের উপর ভেজা দাগ, আর এক টুকরো ক্ষত দেখা যায়। ও কিছু বলে না, নিচের ঠোঁট কামড়ে ধরে, যেটাই এখনো আমার স্বাদ লেগে আছে। শেষমেশ ও ঘুরে দাঁড়ায়, দরজা বন্ধ করে দেয়। দ্বিতীয়বারের মতো আমি একা থেকে যাই, ভাঙা ও বিধ্বস্ত অবস্থায়। আর আমি আবারও চোখের জল ফেলতে দেই, নিজেকে খুঁজে পেতে চেষ্টা করতে থাকি। ডায়েরি, 19শে জুন 1945। জন আবার মদ খেয়েছে। আমি তাকে বলেছিলাম আমার একটু নিজের জায়গা দরকার, আর স্বাভাবিকভাবেই আমি লুকিয়ে রোনালদোর সাথে দেখা করতে বেরিয়ে পড়ি। আমি জানি আমার স্বামী কষ্ট পেয়েছে আর রেগে আছে, আর তার কঠিন কিন্তু সত্য কথাগুলো থেকে পালানোর জন্য আমি বেরিয়ে যাই অন্য একজনের সাথে প্রতারণা করতে। হে ঈশ্বর, আমি খুবই খারাপ, সত্যিই খারাপ, কিন্তু আমি কিভাবে থামবো তা জানি না। আর ইদানিং আমি নিজেকে নিরাপদ অনুভব করছি না। জন আরও বেশি মদ খাচ্ছে, আর যদিও সে এখন আমাকে আঘাত করেনি, আমি ভয় পাচ্ছি সে হয়তো একদিন করবে। দিন যত যাচ্ছে ওর রাগ আরও বাড়ছে। ও কাজ থেকে ফিরে আসে আর সেরার ওপর ছোটোখাটো ব্যাপার নিয়েও চিৎকার করে। এমনকি ওর কান্নাও বের করে দিয়েছে কয়েকবার।
আমি সেরাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এখন খারাপ একটা সময় পার করছি। ও এখন 15 বছরের আর যথেষ্ট বড় হয়েছে এটা বোঝার জন্য যে সব বিয়ে সবসময় রঙিন আর আনন্দময় হয় না। সেরা আমাকে অনুরোধ করেছে যেন আমি জনের সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করি, কিন্তু আমি এখন আর পুরোপুরি নিশ্চিত নই আমি সেটা করতে চাই কি না, এমনকি যদি সেটা সেরার জন্যও হয়। আর আমি জানি এটা আমাকে ভীষণ স্বার্থপর করে তুলছে।